আর ভিতরের রাস্তাতে আমি মানে আসি না আজকে প্রায় 7-8 বছর। আসেন আমি তোমাদের কিছু ডেটা যদি বলি, এই যে ধরো সোডিয়াম ক্লোরাইড, তারপরে নিলাম আমি লিথিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এরকম নিলাম, আর ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। একটু মানে ডেটাগুলো একটু খেয়াল করো। এখানে আমি দুইটা জিনিস, সেটা হচ্ছে একটা হচ্ছে ধরো আমি যদি বলি এদের এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি, আর একটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল ল্যাটিস এনার্জি। এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি আর থিওরিটিক্যাল তোমার হচ্ছে ল্যাটিস এনার্জি। আচ্ছা, এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি আর থিওরিটিক্যাল ল্যাটিস এনার্জির মধ্যে একটা ভ্যালু ডিফারেন্স। যেমন ধর একটা एग्जांपल বললাম, মনে করো আমি প্রথমে লিথিয়াম ক্লোরাইড কথা বলি, ধরো ফর एग्जांपल আচ্ছা সোডিয়াম ক্লোরাইডটা জাস্ট এরকম মনে করো যে আমি কাছাকাছি একটা ভ্যালু এক্সাক্ট কথা মুখস্থ নাই, ধরো মনে করো যে এটা 970 আর থিওরিটিক্যালটা হচ্ছে ধরো 965 এরকম। মানে এটা হচ্ছে ল্যাটিস এনার্জি হচ্ছে তোমার হচ্ছে কিলোজুল পার মোল, কিলোজুল পার কি মোল, তার মানে কি 1 মোল আয়নিক সলিড ফ্রম ইটস গ্যাসিয়াস এন্ড ফর্ম করার সময় 970 কিলোজুল এনার্জি কি হয় রিলিজড হয়। তাহলে এখন আমি দেখলাম এক্সপেরিমেন্টাল ভ্যালু কত 970, থিওরিটিক্যাল ভ্যালু 965, একটু ডিফারেন্সটা বুঝো। এবার আমি উপরেরটা লিখি লিথিয়াম ক্লোরাইডটা, ধরো লিথিয়াম ক্লোরাইড মনে করো হচ্ছে ল্যাটিস এনার্জিটা মনে করো যে তোমার 1030, এটা মনে করো হচ্ছে 1010, হ্যাঁ বা 50। আচ্ছা এটা মনে করো হচ্ছে 870, 900, 873 ধরো এরকম। আচ্ছা এবার একটু জিনিসটা দেখো, এই যে ডিফারেন্সটা লিথিয়াম ক্লোরাইড সোডিয়াম সবারই আমরা দেখছি যে এক্সপেরিমেন্টাল, দেখো এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি। তো ল্যাটিস এনার্জি মানেটা কি এটা আগে বুঝে নিতে হবে, যে এই যে গ্যাসিয়াস আয়ন থেকে আয়নিক সলিড এটা ফর্ম করতে এনার্জি রিলিজড হয়। তাহলে এখন যত বেশি এনার্জি রিলিজড হচ্ছে তত বেশি কি স্টেবল, এবং এই ভ্যালুগুলো কিন্তু নেগেটিভ, সবগুলো ভ্যালু কি এই যে নেগেটিভ। মানে নেগেটিভ সাইন দিয়ে কি বোঝানো হচ্ছে, নেগেটিভ সাইন দিয়ে কি বোঝানো হচ্ছে এনার্জি যত মোর নেগেটিভ মানে কি মোর এনার্জি রিলিজ, মানে তত বেশি এক্সিস্ট হবে। আচ্ছা এখন আসেন আমার থিওরিটিক্যাল ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালুর মধ্যে একটা ডিফারেন্স আছে কিনা। এই দেখেন এখানে আমি এই জন্য ভ্যালু লিখেছি, ধরেন এই যে সোডিয়ামটা দেখেন এখানে লিখলাম কত 970, মাইনাস এটা বাদ দিয়ে চিন্তা করো, আমরা শুধু ম্যাগনিটিউডে যদি আমরা ফোকাস করি 970 আর 965 ডিফারেন্সটা কত 5, এখানে 873 8 ডিফারেন্স কত 873 আর 870 ডিফারেন্স, এই ডিফারেন্স 3, এখানে 30 আর 50 ডিফারেন্স কত 50। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে লিথিয়াম ক্লোরাইডের জন্য এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি আর থিওরিটিক্যাল ল্যাটিস এনার্জি ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কি বেশি। লিথিয়াম ক্লোরাইডের জন্য এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি আর থিওরিটিক্যাল ল্যাটিস এনার্জির মধ্যে ডিফারেন্সটা কি বেশি। এবার আসেন সোডিয়াম ক্লোরাইডের ডিফারেন্স আছে কিন্তু তার থেকে কি কম, পটাশিয়াম ক্লোরাইড ডিফারেন্স কি আরো কম। এখন এইটা এখন এক্সপ্লেইন করতে বলবে যে এক্সপ্লেইন হোয়াই দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দা থিওরিটিক্যাল ভ্যালু এন্ড এক্সপেরিমেন্টাল ভ্যালু। দেখো থিওরিটিক্যাল ভ্যালুতে আমরা থিওরিটিক্যালি ক্যালকুলেট করেছি এবং সেখানে কুলম্বস ল অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে F is proportional to Q1 Q2 by R square। এটা বলে তোমার হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন আর রিপালশন বিটুইন এনি টু চার্জেস। Q1 আর Q2 হচ্ছে চার্জ,
Q1 আর Q2 কি চার্জ, F হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বা রিপালশন। দেখো যে লাইক চার্জ হলে কি হবে, রিপেল করবে, আর আনলাইক চার্জ হলে কি অ্যাট্রাক্ট। আর আর কি, আর হচ্ছে তাদের মধ্যে সেপারেশন, এবং সেটা সেন্টার টু সেন্টার। ধরো এই যে এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, হ্যাঁ, ধরো এই যে এদের আয়নগুলোর সেন্টার টু সেন্টার, এটা হচ্ছে ডিসটেন্স, অবশ্যই সেন্টার টু সেন্টার। তার মানে আমরা যখন এদের যে পজিটিভ আর নেগেটিভ যদি হয়, একটা পজিটিভ নেগেটিভ হয়, তখন সেখানে এফটা কি অ্যাট্রাক্টিভ না রিপালসিভ ফোর্স, অ্যাট্রাক্টিভ ফোর্স। যদি আনলাইক চার্জ হয়, এখানে তো আয়নিক কোম্পানি কি আনলাইক চার্জগুলোতে পাশাপাশি থাকে, অপোজিট চার্জ আয়নগুলো, তাহলে অ্যাট্রাকশন কাজ করবে। আর এখানে কি বলছে দেখেন, এই যে Q1 আর Q2 হচ্ছে চার্জ, চার্জ যত বেশি হবে অ্যাট্রাকশন কত হবে, বেশি, কারণ কি চার্জের প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল। আর এদের সেপারেশন যত, মানে কি সেন্টার টু সেন্টার ডিসটেন্স যত কম হবে, মানে কি আয়নের সাইজ যত ছোট হবে, তত অ্যাট্রাকশন কি বেশি, রাইট? তাহলে সেই অনুযায়ী খেয়াল করেন, লিথিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড, এখানে ক্লোরাইড তো কমন, কিন্তু লিথিয়াম আয়নের সাইজ সোডিয়াম আয়নের সাইজের থেকে ছোট, তাহলে অ্যাট্রাকশন কোথায় বেশি হবে, লিথিয়াম ক্লোরাইডে। লিথিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে খেয়াল করেন তার চার্জ কিন্তু দুইটারই সেম, এই দেখেন এই যে +1 -1, এটা হলো +1 -1। কিন্তু ধরো আমি যেটা কথা বলি, দুইটার ক্লোরাইডের আয়নের সাইজ সেম, কিন্তু এই যে সোডিয়ামের সাইজটা হচ্ছে এতটুকু, লিথিয়ামের সাইজ হচ্ছে ছোট, তাহলে এখানে আর ডিসটেন্সটা কি কম, তাহলে পটাশিয়াম ক্লোরাইডের ডিসটেন্সটা আরো বেশি। তার মানে এইখানে যদি আমি চিন্তা করি, সবার চার্জ কিন্তু সেম, চার্জ কি Q1 Q2 এখানেও যায়, এখানেও তা, এখানেও তা, কিন্তু ডিসটেন্স এটা থেকে এটা বেশি। আর ডিসটেন্স যেহেতু লিথিয়ামটা সবচেয়ে কম, তাহলে সেইখানে তোমার কি হবে, সবচেয়ে বেশি অ্যাট্রাকশন হবে। এই জন্য এই যে ল্যাটিস এনার্জি বেশি, সোডিয়াম ক্লোরাইড আরেকটু কম, এটা আরেকটু কম, সব ঠিক আছে, কিন্তু এক্সপেরিমেন্টাল আর থিওরিটিক্যাল ভ্যালু ডিফারেন্স কেন আসলো? এটা হচ্ছে আপনি যখন থিওরিটিক্যাল ল্যাটিস এনার্জি বের করেছেন, তখন আপনি ধরে নিয়েছেন যে এটা কমপ্লিটলি আয়নিক, ধরে নিয়েছেন কি এটা কমপ্লিটলি আয়নিক, কিন্তু ওই আয়নিক কম্পাউন্ডের মধ্যেও কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হয়েছে বিকজ অফ পোলারাইজেশন, এবং পোলারাইজেশনের এক্সটেন্ট যত বেশি হয়েছে, কোভ্যালেন্ট ক্যারেক্টারের ইন্ট্রোডাকশনও তত বেশি হয়েছে, এবং যার কারণে আয়নিক কম্পাউন্ডে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হয়েছে। মানে আপনি থিওরিটিক্যালি ধরে নিয়েছেন শুধু আয়নিক, কমপ্লিটলি আয়নিক, কিন্তু আয়নিক তো আসেই, তার পাশাপাশি এক্সট্রা কোভ্যালেন্ট ক্যারেক্টার যখন আসে, কোভ্যালেন্ট বন্ডের ইন্ট্রোডাকশন, তাহলে টোটাল এনার্জি কি বা টোটাল স্ট্রেংথ আগের থেকে কি হবে, বেশি হবে না কম হবে, বেশি হবে। এইজন্য এক্সপেরিমেন্টাল ভ্যালুটা থিওরিটিক্যাল ভ্যালু থেকে কি মোর এক্সোথেমিক, মোর কি, কিন্তু তারপর আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড থেকে লিথিয়াম ক্লোরাইড ডিফারেন্সটা কি বেশি, তাহলে ডিফারেন্স যত বেশি পার্সেন্টেজ ডিফারেন্স আসছে, তার মানে সেখানে কোভ্যালেন্ট ক্যারেক্টারের পার্সেন্টেজও তত বেশি ইন্ট্রোডিউসড হয়েছে। এবং এটা এবার বুঝাই, দেখেন এই দেখো পোলারাইজেশন জিনিসটা বুঝে নেন। মনে করেন এই যে এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন, দেখো একটু ভালো করে দেখেন, এই যে এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন, স্যার পোলারাইজেশনটা দেখেন। তাহলে আমরা এখানে ইলেকট্রন ক্লাউড হিসেবে চিন্তা করব, এরপরে যেটা হবে, এই যে ইলেকট্রন ক্লাউডটা ডিস্টর্টেড হতে পারে, অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটা কি হতে পারে, ডিস্টর্টেড হতে পারে, পুল টুয়ার্ডস দ্য পজিটিভ আয়ন। তাহলে দেখেন এটা এরকম দেখালাম, তারপরে মনে করছি আমি এরকম রাখলাম, ধরেন এরকম হলো, এটা একটা, এখন যদি এমন হয়, ধরেন এই যে নিউক্লিয়াস, যদি এটা আরো বেশি টানতে পারে, ভালো করে দেখেন, আরো বেশি ইলেকট্রন ক্লাউডটাকে টানতে পারলে দুইটা ওভারল্যাপ করে ফেলবে না, হ্যাঁ? তার মানে এখানে যে দুইটা ইলেকট্রন ক্লাউড ওভারল্যাপ করে ফেলে, তার কি ইলেকট্রন কি এখন আর পুরো ট্রান্সফার হয়ে আছে নাকি আসলে শেয়ার্ড হচ্ছে বোঝাচ্ছে। এখানে বলা, এটা বলা ইলেকট্রন ডেনসিটি ম্যাপ। এই যে এরকম যে কন্ট্রারগুলো, যে একটা আমি আরো বেশি ভিতরে কিন্তু আরো আছে, যে ইলেকট্রনগুলো আমরা দেখাই, হ্যাঁ এরকম আরো আছে, এই যে এরকম আছে, এরকম। তো এটা হচ্ছে 100% অলমোস্ট ফুললি আয়নিক, এটা ফুললি আয়নিক। এটা কি কিছুটা ডিস্টর্টেড হয়েছে, কেন? এটা ক্যাটায়ন মানে কি পজিটিভ আয়ন না, সে নেগেটিভ আয়ন, এটা অ্যানায়ন,
ওটা ইলেকট্রনকে আমরা পার্টিকেল হিসেবে না ধরে কোয়ান্টাম ফিজিক্সে কী হিসেবে ধরেছি, একটা রিজিয়ন অফ স্পেস, ইলেকট্রন শেলগুলো ক্লাউড। তাহলে এই যে ক্যাটায়নটা অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে পুল করে ডিস্টর্ট করতে পারে, যেটা অ্যানায়নের কাছে ছিল একা। এবং যদি ডিস্টরশন অনেক বেশি হয়, পুলটা অনেক বেশি হয়, এবং এটা ডিপেন্ড করে কার উপরে, ডিপেন্ড করে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার উপরে। এই যে পোলারাইজিং পাওয়ার যদি পোলারিটি পাওয়ারটা বেশি থাকে তাহলে অফ ক্যাটায়ন, এবং পোলারাইজিং পাওয়ারটা ক্যাটায়নের, এবং এটা মনে রাখবেন পোলারাইজিং পাওয়ার অফ দ্য ক্যাটায়ন ইজ ইকুইভ্যালেন্ট টু, দেখেন ইকুইভ্যালেন্ট টু হচ্ছে চার্জ ডেনসিটি, যে টার্মগুলো মনে রাখবেন এই স্পেসিফিক টার্ম চার্জ ডেনসিটি, সেটা ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার q বাই r স্কয়ার। আমি কিন্তু বলছি ডেনসিটি কিন্তু r স্কয়ার, r মানে কি জানো সাইজ, কি বোঝাচ্ছে? কারণ একটা স্ফিয়ার ধরি, স্ফিয়ারের সাইজ কি বলেন 4 বাই r স্কয়ার এরিয়া। আর এখানে অনেকে বলতে স্যার চার্জ ডেনসিটি বলছেন আপনি, তাহলে 4 বাই কি পাই r কিউব নিতেন ডেনসিটি ভাই, আমি তো ওই ডেনসিটি বলি। আমি এখানে বোঝানো হচ্ছে কোনো গিভেন এরিয়ার মধ্যে চার্জের কনসেন্ট্রেশন কেমন হবে, এরিয়া নেওয়া হচ্ছে, এই জন্য r স্কয়ার 4 বাই r স্কয়ার। এটা কিন্তু বই পড়ে আপনি পাবেন না, কেন r স্কয়ার আসলো? কারণ আমরা কোনো স্ফিয়ার ধরছি, স্ফিয়ারের সাইজ কি, তার টোটাল এরিয়া 4 বাই r স্কয়ার, তাহলে 4 বাই দ্য কনস্ট্যান্ট, তাহলে r স্কয়ারের সাথে কি প্রপোর্শনাল। আর চার্জ, তাহলে এখানে এই যে ক্যাটায়নের চার্জ ডেনসিটি হচ্ছে q বাই r স্কয়ার। তাহলে এই ঘটনা এটা আপনাকে কি বলছে যে তোমার q যত বেশি চার্জ ডেনসিটি কি তত বেশি, আর যত ছোট মানে ক্যাটায়নের সাইজ যত ছোট তার মানে চার্জ ডেনসিটি কি তত বেশি। এখন কথা হচ্ছে এই যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, আমি ক্যাটায়নের কথা বলি, তিনটার চার্জ সেম, কিন্তু সাইজ যার ছোট তার চার্জ ডেনসিটি তত বেশি, সে তত মোর পোলারাইজিং। তাহলে এখানে পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি পোলারাইজিং কে? লিথিয়াম। লিথিয়াম আয়ন সবচেয়ে বেশি পোলারাইজিং। তাহলে লিথিয়াম আয়ন সবচেয়ে বেশি পোলারাইজিং হওয়ার কারণে লিথিয়ামের কম্পাউন্ডে তোমার পোলারাইজেশনের এক্সটেন্ট বাকিগুলোর থেকে কি হবে? বেশি হবে। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন এখানে কি হবে? বেশি হবে। মনে করো সোডিয়াম ক্লোরাইড, মানে একদম র ডাটা দেই, সোডিয়াম ক্লোরাইডে মনে করো হচ্ছে আয়নিক ক্যারেক্টার হচ্ছে 97%। শুনেন, সোডিয়াম ক্লোরাইড আয়নিক ক্যারেক্টার হচ্ছে 97%, কোভ্যালেন্ট ক্যারেক্টার হচ্ছে 3%। লিথিয়াম ক্লোরাইড আয়নিক ক্যারেক্টার হচ্ছে 93%, কোভ্যালেন্ট ক্যারেক্টার হচ্ছে 7%। তার মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার পার্সেন্টেজ কি বেশি পাওয়া গেল, এবং কোভ্যালেন্ট ক্যারেক্টার পার্সেন্টেজ বেশি হওয়ার কারণে এর থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল যে ভ্যালু ল্যাটিস এনার্জি তার মধ্যে ডিফারেন্সটাও কি বেশি। ওকে, এখন আসেন এটা হচ্ছে ক্যাটায়ন। এবার আমি যদি মনে করো হচ্ছে অ্যানায়নের কথা চিন্তা করি, তাহলে অ্যানায়ন এরপরে যদি ক্যাটায়ন সেম থাকে, যেমন এবার আসো আমি সোডিয়াম ক্লোরাইড বললাম আর সোডিয়াম অক্সাইড বললাম, হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড বললাম, সোডিয়াম অক্সাইড বললাম, দুই ক্ষেত্রে এখন এই দুটোর মধ্যে ডিফারেন্স কি কমপ্লিটলি কার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার পার্সেন্ট বেশি আসবে? ভাই সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম অক্সাইড, এখানে ক্যাটায়ন কি সেম, তাহলে এখানে ডিপেন্ড করবে কিসের উপর বলো তো? অ্যানায়ন কত ইজিলি পোলারাইজড হতে পারে। অ্যানায়নের কিন্তু আমরা পোলারাইজিং পাওয়ার বলছি না, অ্যানায়নের কথা বলবো হচ্ছে দ্য অ্যাবিলিটি টু গেট পোলারাইজড। তাহলে অ্যানায়নের পোলারাইজড হওয়ার অ্যাবিলিটি, কারণ অ্যানায়ন পোলারাইজড হয়, ক্যাটায়ন পোলারাইজ করে, যদি ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার, অ্যানায়নের পোলারাইজিং পাওয়ার এইভাবে মনে রাখবেন, পোলারাইজার অ্যাবিলিটি মনে রাখবেন, অ্যানায়নের চার্জ যত বেশি হবে সে তত ইজিলি পোলারাইজড হবে, সাইজ যত বড় হবে তত ইজিলি পোলারাইজড হবে। তার মানে ধরো আমি যদি এখানে ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, এদের সবার কি ভালো করে দেখেন, ফ্লুরাইড এদের সবার চার্জ কি সেম, তাহলে সাইজ কার বড়? ফ্লুরাইড ক্লোরাইডের বড়, ব্রোমাইড আরো বড়। তাহলে যার সাইজ যত বড় মানে তার নিউক্লিয়াস থেকে আউটার ইলেকট্রনটা তত দূরে, তাহলে সেখান থেকে তাকে টেনে আনা তত কি সহজ, রাইট? তাহলে অ্যানায়নের সাইজ যত বড় হবে সে তত ইজিলি পোলারাইজড হবে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্টলি, অ্যানায়নের চার্জ যত বেশি হবে সে তত ইজিলি পোলারাইজ হবে। কেন বলো তো? আমরা তো জানি অ্যানায়নের সাইজ তার অরিজিনাল অ্যাটমের থেকে কি বড় হয়। কেন বড় হয়? ওই যে এক্সট্রা ইলেকট্রন আসার কারণে নিউক্লিয়াস অ্যাট্রাকশন কমে যাচ্ছে না, শেয়ার হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে তাকে টেনে আনা তখন সহজ হয়ে যায়। তাহলে ধরো ফ্লুরাইড আয়ন আর হচ্ছে অক্সাইড আয়ন যদি কম্পেয়ার করি, ফ্লুরাইড আয়নের থেকে অক্সাইড আয়নের কি হবে? সাইজও বড় হবে, চার্জও বেশি। যদি ধরলে আপনি বলতে স্যার সাইজ কেমনে বড়? ভাই দুইটা ইলেকট্রন এক্সট্রা আসছে, কারণ তাকে বেশি সরে যাবে না নিউক্লিয়াস থেকে, তাহলে ফ্লুরাইড থেকে অক্সাইড মোর ইজিলি কি হবে? পোলারাইজড হবে। তাহলে সেইখানে আমরা যেটা করব, অ্যানায়নের ক্ষেত্রে পোলারাইজড হওয়ার অ্যাবিলিটি আমরা চার্জ আর সাইজটা অবশ্যই কম্পেয়ার করব, তবে সেখানে মনে রাখতে হবে। আচ্ছা এবার আসেন চার্জ এবং সাইজ এই দুইটার মধ্যে আমরা প্রায়োরিটি কাকে বেশি দিবেন? প্রথমে চার্জ,
প্রথমে কাকে চার্জ, প্রথমে চার্জ। যেমন দেখো আমি এই দেখেন লিথিয়াম আয়ন আর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ আয়ন, এই দুটার মধ্যে অফকোর্স লিথিয়াম আয়ন ম্যাগনেসিয়াম 2+ এর থেকে ছোট, কিন্তু ম্যাগনেসিয়ামের চার্জ কি বেশি। তাহলে এখানে কম্পেয়ার করার সময় আগে কাকে প্রায়োরিটি দেবে, চার্জ কি। তাহলে আমরা এটার সাইজ ছোট হওয়ার কারণে পোলারিটি পাওয়ার বেশি হবে, আবার এটার চার্জ বেশি হওয়ার কারণে পোলারিটি পাওয়ার বেশি হবে, কিন্তু চার্জের বেশি হওয়াটা সাইজের ছোট হওয়ার থেকেও আউটওয়ে করে ফেলে। ক্লিয়ার? তাহলে প্রথম প্রায়োরিটি কাকে দিব, চার্জকে। এই যে কম্পারিজন কিন্তু আসবে যে এই দুইটা দিল, আচ্ছা K+ আর Mg2+ বলতে Mg2+ দোনো দিক দিয়ে জিতলো। এক হচ্ছে চার্জও বেশি আবার সাইজও ছোট, আর নিউক্লিয়ার চার্জ বেশি না, সে দুই ইলেকট্রন লুজ করে। পটাশিয়াম আউটার শেল ছাড়লো, ম্যাগনেসিয়ামের আউটার শেল নাই, কিন্তু সোডিয়াম পটাশিয়াম আর ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করেন। পটাশিয়ামের হচ্ছে 288 হলো, এখন 2881 ছিল, আর ম্যাগনেসিয়ামের 28। তাহলে ম্যাগনেসিয়াম সাইজও ছোট, চার্জও বেশি, তাহলে তো চার্জ বেশি হওয়ার কারণে পোলারিটি পাওয়ার বেশি, সাইজ ছোট হওয়ার কারণে আরো বেশি, তাহলে সব দিক দিয়ে। এখন তুমি বলতে পারো যে স্যার আমি সোডিয়াম আর ম্যাগনেসিয়াম দিয়ে কম্পেয়ার করি, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম কম্পেয়ার করলে সোডিয়াম আয়নের থেকে ম্যাগনেসিয়ামের চার্জ বেশি, সো মোর পোলারাইজিং। আবার সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের সাইজও কি বেশি, ছোট। নো স্যার, কারণ কি দেখেন, তুমি দেখো এইটা কিভাবে কম্পেয়ার করবে। সোডিয়াম আয়ন 2A, ম্যাগনেসিয়াম 2+, ভাই এটাও 2A। এখন কথা হচ্ছে দেখেন, তুমি বলতে পারো স্যার দুটো তো সাইজ সেম, দুটো ইলেকট্রনিক কনফিগারেশন সেম। না ভাই, এটার ইলেকট্রনিক কনফিগারেশন 28 বাকি আছে, এরও 28 বাকি, কিন্তু সোডিয়ামের তো প্রোটন নাম্বার কয়টা, 11, ম্যাগনেসিয়াম প্রোটন নাম্বার কত, 12। তাহলে এবার বলেন সোডিয়াম আয়নের সাইজ ছোট হবে বেশি না ম্যাগনেসিয়াম 2+ আয়নের সাইজ ছোট হবে বেশি? এই যে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন ছিল 281, ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 282, এখন সেখান থেকে ম্যাগনেসিয়াম 2+ আয়ন ফর্ম করলো আর সোডিয়াম আয়ন ফর্ম করলো। এবার সোডিয়াম আয়ন ম্যাগনেসিয়াম 2+ আয়ন এই দুইটার মধ্যে আয়নিক রেডিয়াস কার বেশি? নো স্যার, রেডিয়াস বেশি। কিন্তু আয়ন ফর্ম করব না, আয়ন ফর্ম করেছে এখানে অ্যাটমিক নাম্বার 11, এটা 12, নিউক্লিয়ার চার্জকে আপনি বাদ দিয়ে দিবেন। এখানে 10টা ইলেকট্রনকে টানছে 11টা প্রোটন, এখানে 10টাকে টানছে 12টা প্রোটন, অ্যাট্রাকশন স্ট্রঙ্গার না, তো স্মল তাহলে আরো কাছে চলে আসবে না বেশি। তাহলে কার আয়নিক রেডিয়াস স্মলার? ম্যাগনেসিয়াম 2+। অনেক খুঁটিনাটি জিনিসগুলো মাথায় রাখতে হবে। ক্লিয়ার বিষয়টা? এবার বুঝতে পেরেছেন যে তুমি খালি শেল নাম্বার সিমিলার বলতে পারো কাজ, কিন্তু তারপর অনেক ডিফারেন্স আছে। তাহলে নিউক্লিয়ার চার্জ তো বেশি ম্যাগনেসিয়ামের, তো নিউক্লিয়ার চার্জ বেশি হওয়ার কারণে তাহলে এখন আমাকে বলেন, তাহলে এখন সোডিয়াম আয়ন ম্যাগনেসিয়াম আয়নের মধ্যে ম্যাগনেসিয়ামের চার্জ বেশি হওয়ার কারণে মোর পোলারাইজিং, আবার সাইজ ছোট হওয়ার কারণে মোর পোলারাইজিং। তাহলে দুই দিক থেকে তো ম্যাগনেসিয়াম জিতে গেল। তার মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে সোডিয়াম ক্লোরাইড থেকে অনেক বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনডিউসড হবে। কারণ মনে রাখতে হবে পোলারাইজেশনের এক্সটেন্ট যত বেশি তত কোভ্যালেন্ট ক্যারেক্টারের পার্সেন্টেজ বেশি, এবং তখন এক্সপেরিমেন্টালটা তত মোর নেগেটিভ হচ্ছে। মানে দুই অফকোর্স তো নেগেটিভ মানে কি যে এনার্জি রিলিজ হচ্ছে, তার মানে এক্সপেরিমেন্ট ভ্যালু তত বেশি হচ্ছে। ক্লিয়ার? কারণ থিওরিটিক্যালি তো আপনি ধরে নেন নাই যেখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হয়েছে, থিওরিটিক্যালি আপনি ধরে নিয়েছেন আমি 100% ভালো মানুষ, কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখলেন যে আমার মতো 10% খারাপ মানুষ আছে। কিন্তু তাহলে কি আপনি খারাপ মানুষ বলবেন? বলবেন তো ভালোই, কিন্তু তারপরেও খারাপ 10% কোয়ালিটি আছে। আচ্ছা এবার আসি, এই যে দেখেন আপনি কনফিউজ হতে পারেন কোথায়, এই যে স্যার এই যে লিথিয়াম আর ম্যাগনেসিয়াম 2+, লিথিয়াম আয়ন এটার হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন কত, 2, ম্যাগনেসিয়ামের কত 2A। এখানে হচ্ছে দেখেন লিথিয়াম আয়নের সাইজ ছোট ম্যাগনেসিয়াম 2+ এর থেকে, কিন্তু ম্যাগনেসিয়াম 2+ এর আবার চার্জ বেশি। এখন একদিক থেকে লিথিয়াম আয়ন এগিয়ে, একদিক থেকে ম্যাগনেসিয়াম 2+ আয়ন এগিয়ে, এখন কোনটার ইফেক্ট বেশি সেটা বুঝতে হবে, চার্জের ইফেক্টটা বেশি। তাহলে ম্যাগনেসিয়ামটা কি হবে, লিথিয়ামের থেকে কি মোর পোলারাইজিং। এবং এবার এখন একটা জিনিস বলে রাখি, এই জন্য আমরা এর পরে গিয়ে ইউনিট 2 তে গিয়ে পড়বো ভাই লিথিয়ামের কম্পাউন্ডগুলোর প্রপার্টিসগুলো, লিথিয়ামের কার্বনেটসগুলো, নাইট্রেটসগুলো গ্রুপ 2 এর মতো ডিকম্পোজ করে, আর গ্রুপ 1 এর যেমন সোডিয়াম তোমার হচ্ছে নাইট্রেট ইজিলি ডিকম্পোজ কম করে, সোডিয়াম কার্বনেট ইজিলি ডিকম্পোজ করে না, করলেও তোমার হচ্ছে কি অক্সাইড আর তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, আর ওইখানে ক্যালসিয়াম কার্বনেট ম্যাক্সিমাম ডিকম্পোজ করে কি ফর্ম করে, ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড, মানে কি ডিকম্পোজিশন অনেক বেশি, যেটা সোডিয়াম কার্বনেটকে হিট দিলে থার্মালি ডিকম্পোজ করে না, কিন্তু লিথিয়াম কার্বনেট ডিকম্পোজ হিট দিলে লিথিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, মানে লিথিয়াম কার্বনেট কার মতো ডিকম্পোজ করছে, গ্রুপ 2 এর মতো। কেন জানেন? এই যে বাবা
লিথিয়ামের পোলারাইজিং পাওয়ারটা যে বাকিগুলো থেকে বেশি এবং গ্রুপ 2 এর কাছাকাছি আয়নের চার্জ ডেনসিটি বেশি হওয়ার কারণে এই জন্য লিথিয়ামের কম্পাউন্ডগুলোর থার্মাল স্টেবিলিটিটা পুরো গ্রুপ 2 এর মতো হচ্ছে। দেখবি গ্রুপ 2 আমরা সব রিঅ্যাকশনগুলো ডিকম্পোজিশন সব রিঅ্যাকশনগুলো গ্রুপ 2 এর সাথে কম্পেয়ার করব মানে সিমিলার। যেমন পড়ার সময় এই স্ট্র্যাটেজি বলে দেব লিথিয়ামেরগুলো গ্রুপ 2 এর মধ্যে চিন্তা করবেন আর গ্রুপ 1 এর বাকি সবগুলো একরকম। এই দিস ইজ বিকজ অফ দ্য পোলারাইজিং পাওয়ার। তাহলে এই যে এটার কারণে এবার আসা হচ্ছে এই যে আমরা তোমার হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা বলছিলাম রাইট। এই দেখেন এবার আসেন এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড জাস্ট ইমাজিন করেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়ামের চার্জ কত অ্যালুমিনিয়াম 3+ রাইট আর ক্লোরাইড হচ্ছে -1। আচ্ছা এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটাকে স্যার আমি ভুল লিখেছি অ্যালুমিনিয়াম অক্সাইড না এখন দেখলাম অ্যালুমিনিয়াম অক্সাইড লিখেছি না অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম অক্সাইড আয়নিক অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা এটা আমরা আগে আয়নিক বলতাম এখন আমরা আয়নিক বললে এটা গুণা হবে আবার বলছে কেমিক্যাল গুণা এখানে আপনাকে বলতে হবে কি কোভ্যালেন্ট কেন এই অ্যালুমিনিয়াম 3+ চিন্তা করো ম্যাগনেসিয়াম তার মানে এখানে অ্যালুমিনিয়ামের 2A আবার 3 তার মানে চার্জ অনেক বেশি না চার্জ কি অনেক বেশি চার্জ অনেক বেশি হওয়ার কারণে চার্জ ডেনসিটি এত বেশি সে এটার ক্যাটায়নটা এত বেশি পোলারাইজিং যে অ্যানায়ন ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে টেনে এনে পুরো হচ্ছে শেয়ার করে ফেলতে পারে যেমন এই এরকম ঘটনাটা ঘটছে তার মানে ইটস নো লঙ্গার অ্যানায়নিক এটা হচ্ছে কোভ্যালেন্ট এবং এই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আমরা এখন এলএমএস এ কি লিখব কোভ্যালেন্ট কম্পাউন্ড এবং এটা আমরা AlCl3 লিখি না দিস ইজ নট ইটস অ্যাকচুয়াল ফর্মুলা এটা হচ্ছে এমপিরিক্যাল ফর্মুলা এটা হচ্ছে এমপিরিক্যাল ফর্মুলা এর মলিকিউলার ফর্মুলা হচ্ছে Al2Cl6 এবং সেখানে স্ট্রাকচারটা কেমন দেখেন যে আমি স্ট্রাকচারটা ড্র করে দেই এই দেখেন এই যে অ্যালুমিনিয়াম এই দেখেন ক্লোরিন হ্যাঁ এই যে এখানে খেয়াল করেন এই যে এখানে একটা ক্লোরিন তারপর এখানে একটা ক্লোরিন চারিদিকে স্যার এল হলো এরপরে এই যে এটা কি AlCl3 এটার সাথে দেখেন এখানে সব কিন্তু শেয়ার এটা কি কোনো আমি আয়নিক দেখিয়েছি না এটার সাথে আবার খেয়াল করেন এই যে কিন্তু এখানে ইলেকট্রন ডেফিশিয়েন্ট কে অ্যালুমিনিয়াম এর 8টা হয় এইজন্য তখন আরেকটা AlCl3 চিন্তা করো এই যে অ্যালুমিনিয়াম হ্যাঁ তারপরে মনে করো হচ্ছে এখানে আমি যদি দেখাই বা আরেকটা লিখে আমি এখানে অ্যালুমিনিয়াম একটু দূরে লিখি পরে বুঝাবো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই তারপরে হচ্ছে ধরো এই ক্লোরিন এই যে বাবা তখন যে জিনিসটা হয় দেখেন এই যে এই ক্লোরিনটা এই অ্যালুমিনিয়ামের সাথে এখানে এসে ডেটিভ কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে এটা এখানে এসে ডেটিভ কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে বুঝতে পেরেছেন Al2O3 কেন আয়নিক কোভ্যালেন্ট কেন এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক্স থাকে আছে তো বিষয়টা হচ্ছে AlCl3 তে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কোভ্যালেন্ট মানে এমন কোনো কিছু নাই যেটা 100% আয়নিক মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে এত বেশি পোলারাইজেশন হয় যে কোভ্যালেন্ট ক্যারেক্টারের পার্সেন্টেজ 57% আয়নিকের থেকে তাহলে আয়নিক ক্যারেক্টার 43%। এখন আপনি কি বলবেন কোভ্যালেন্ট এই জন্য বলা হয় ক্লিয়ার Al2O3 তে মনে করো আয়নিক ক্যারেক্টার 60% কোভ্যালেন্ট হচ্ছে 40% তাহলে আপনি এটা কি বলবেন ওভারঅল আয়নিক সোডিয়াম ক্লোরাইড তো আমি অ্যাকচুয়াল এটাই বলি সোডিয়াম ক্লোরাইড আয়নিক ক্যারেক্টার 97% কোভ্যালেন্ট ক্যারেক্টার 3% তাহলে অলমোস্ট আমি আয়নিক বলছি ফুললি আয়নিক তো এই যে এখানে এই যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখেন এই যে এটা থেকে এখানে শেয়ার করছে এজন্য এটা স্ট্রাকচার আমরা শেপটা ড্র করে দেন অ্যালুমিনিয়াম এই যে ক্লোরিন এই দেখেন এটা ড্র করার উপায়টা কি এই যে ক্লোরিন এরপর আপনি আরেকটা হচ্ছে এখানে নাও এই যে অ্যালুমিনিয়াম ক্লোরিন 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 এরপর এই যে এটার সাথে এটা এরকম এখান থেকে এটা এই যে দুটো ডেটিভ কোভ্যালেন্ট বন্ড ক্লিয়ার এই যে Al2Cl6 এর তাহলে আয়নিক কম্পাউন্ডের এই প্রপার্টিজ গুলো বুঝতে পেরেছেন পরে আমরা যদি আয়নিক কম্পাউন্ডস এর রেগুলার মানে ক্রিস্টাল স্ট্রাকচার কেন ফর্ম করে কারণ আয়নগুলো রেগুলারলি অ্যারেঞ্জ থাকে লো লেভেলসে বলেছেন যে মনে রাখবেন যখন আপনি এক্সপ্লেইন করতে বলবে যে রেগুলার মানে এই ক্রিস্টাল স্ট্রাকচার কেন ক্রিস্টালাইন স্ট্রাকচার কেন এটা যখন এক্সপ্লেইন করতে বলবে তখন আপনি ল্যাটিস স্ট্রাকচার কেন সেটা এক্সপ্লেইন করবেন যেমন জানি আয়নিক কম্পাউন্ডস অপোজিট চার্জ আয়নগুলো থাকে তোমার হচ্ছে একটা বা আরেকটা এবং সেখানে রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকে যেখানে রেগুলার অ্যারেঞ্জমেন্টের কথা হবে সেটাই ল্যাটিস স্ট্রাকচার এবং তাদের এটা কি হবে ক্রিস্টালাইন এরপর আয়নিক কম্পাউন্ডসগুলো তোমার হচ্ছে মেল্টিং বয়েলিং পয়েন্ট হাই কেন স্পেসিফিক বলতে হবে
to melt or boil ionic compounds we have to overcome the electric attraction. একটা টার্ম আমি মিস করেছি কি বলতো স্ট্রং, এটা কিন্তু আমি খুঁজবো, না থাকলে পুরো লাইনই মার্ক দিব না। to melt or boil an ionic compound we have to overcome strong electrostatic attraction between oppositely charged ions. This requires a lot of heat to be supplied. Okay, যার কারণে মেল্টিং বয়লিং পয়েন্ট হাই। এরপর আসলে হচ্ছে আয়নিক কম্পাউন্ডস গুলা কেন তোমার হচ্ছে ব্রিটেল, কারণ এটা আসতে হবে a small distortion in the structure, মানে কি small deviation, small distortion in the structure brings ions with the same charge alongside, পাশাপাশি চলে আসে, then তারা কি করে repel each other। এইজন্য when subjected to a small force even কি হয় they split apart। তারপরে আয়নিক কম্পাউন্ডস গুলো কেন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না সলিড স্টেটে, লিকুইড বা গ্যাসে একেসে কেন করে, সলিডে আয়নগুলো ফ্রি না, লিকুইড বা সলিউশনে ফ্রি। লাস্ট যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ডগুলো টেন্ড টু বি সলিউবল ইন ওয়াটার। কেন? এটার কারণ হচ্ছে প্রথম হচ্ছে ওয়াটার নিজেই একটা পোলার সলভেন্ট, এখানে হাইড্রেশন একটা কথা আছে, এখানে বলা হচ্ছে সলভেন্ট কি, ওয়াটার নিজে একটা পোলার সলভেন্ট। পোলার সলভেন্ট কি, এই দেখেন অক্সিজেন, এই যে ওয়াটার। তো এখানে কথা হচ্ছে যে হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকার কারণে ইলেকট্রন ক্লাউড অক্সিজেন সরে আসার কারণে এটা স্লাইটলি নেগেটিভ, এর স্লাইটলি পজিটিভ। তাহলে এটা যেমন ঠিক একই রকম হাইড্রোজেন ক্লোরাইড, এখানে ইলেকট্রন ক্লাউড এই দিকে সরে যাওয়ার কারণে এভাবে দেখানো হয়, এটা স্লাইটলি নেগেটিভ, এটা স্লাইটলি পজিটিভ। এখানে আমরা এইভাবে দেখাতে পারি, এই দেখেন এই অ্যারোটা এইভাবে দিয়ে দেখানো হয় যে ইলেকট্রন ক্লাউডটা অক্সিজেনের দিকে চলে গেছে, কার দিকে চলে গেছে, অক্সিজেনের দিকে, এই যে এরকম করে দেখায়। তাহলে স্লাইটলি, এই যে এটা হচ্ছে স্লাইটলি নেগেটিভ, এটা হচ্ছে কি স্লাইটলি পজিটিভ। তখন কেন আয়নিক কম্পাউন্ডগুলো ডিসলভ করে জানেন? এখানে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে হাইড্রেশন এনথালপি, টার্মগুলো শুনুন, একটা হচ্ছে হাইড্রেশন এনথালপি আর হচ্ছে ল্যাটিস এনথালপি। কারণ আচ্ছা এটা যে ডিসলভ করবে এই আয়নগুলোর মধ্যে যে স্ট্রং ইলেকট্রিক অ্যাট্রাকশন আছে, মানে কি এই যে দেখেন তো এখান থেকে এখানে আসতে হচ্ছে না, এটার নাম কি জানেন? ল্যাটিস এনথালপি। কারণ গ্যাসিয়াস আয়ন থেকে এটা মানে ল্যাটিস এনার্জি। তাহলে এই যে টার্মগুলো কেন আসে? তাহলে এটাকে ভেঙে ফেলা, সেপারেট করা মানে কি ল্যাটিসটাকে ভাঙতে হচ্ছে, কারণ অপোজিটলি আয়নগুলোর মধ্যে অ্যাট্রাকশনকে ওভারকাম করতে হচ্ছে। তাহলে আপনাকে অ্যাট লিস্ট ল্যাটিস ফর্ম করার সময় যে এনার্জি রিলিজড হয়েছে মিনিমাম অত এনার্জি সাপ্লাই থাকতে হবে। এটা কোথা থেকে আসে জানেন? এটা আসে হচ্ছে হাইড্রেশন থেকে। এই দেখেন এটাকে বলা হয় হাইড্রেশন। এই যে আমি লিখলাম Na+ গ্যাসিয়াস প্লাস AQ, এই এখান থেকে যেটা হবে Na+ AQ, এটা হলো হাইড্রেশন এনথালপি। এখন যখন হাইড্রেটেড হয় তখন এনার্জি রিলিজড হয়, হাইড্রেটেড যখন হয় তখন এনার্জি কি হয়? রিলিজড হয়। আর এখানে যে বন্ডগুলো যখন ভাঙতে হবে, হ্যাঁ বন্ডগুলো যখন ভাঙতে হবে তখন এনার্জি কি হবে? দেওয়া লাগবে। এটা কিভাবে কাজ করে জানেন? এটা কাজ করে হচ্ছে ধরেন এই যে সোডিয়াম আয়ন, এই যে এটার চারপাশে এসে তোমার এই যে ওয়াটারের স্লাইটলি নেগেটিভ এই যে অক্সিজেন গুলো এসে জড়ো হয়। এই যে দেখেন এই হাইড্রেশনটা কিভাবে হয়? প্লাস, বুঝতে পারছেন? এটাকে বলা হয় সলভেন্ট কেজ, মনে রাখবেন কি বলা হয়? সলভেন্ট কেজ। এটা খাঁচার মতো কাজ করে। এই দেখেন এই যে হাইড্রেটেড হচ্ছে মানে পজিটিভ আয়নের চারপাশে, মনে রাখবেন পজিটিভ আয়নের চারপাশে ওয়াটারের যে স্লাইটলি নেগেটিভ অক্সিজেন এন, এই যে কোন দেখালাম জানো, এই যে এটা এসে জড়ো হয়, এটা এসে জড়ো হয় তার সাথে একটা বন্ড ফর্ম করতে চায়, এবং এই অ্যাট্রাকশনটা তাকে হেল্প করে ক্লোরাইডের সাথে বা নেগেটিভ আয়নের সাথে অ্যাট্রাকশনটাকে ওভারকাম করে আসার জন্য। দিস ইজ কল্ড হাইড্রেশন। এবং এই অ্যাট্রাকশন যদি ইনাফ স্ট্রং না হয়, যে এই অ্যাট্রাকশনের কারণে ইনাফ এনার্জি প্রডিউস না হয় যে তাদের আয়নগুলোর মধ্যে স্ট্রং অ্যাট্রাকশনটাকে ওভারকাম করতে পারে, তাহলে সেটা জীবনে ডিসলভ করবে না। যেমন ক্যালসিয়াম কার্বনেট ডিসলভ করে না। ক্যালসিয়াম কার্বনেট কি করে না? ডিসলভ করে ওয়াটারে না, কিন্তু সোডিয়াম কার্বনেট ডিসলভ করছে। কেন? কারণ এখানে মাথায় রাখতে হবে যে কোনো কিছু ডিসলভ করা মানে দুইটা জিনিস হচ্ছে একসাথে। কি? একটা হচ্ছে এই যে আয়নগুলোর সেপারেট হয়ে গ্যাসিয়াস আয়ন ফর্ম করে, এরপরে গ্যাসিয়াস আয়নটা আবার কি করে? হাইড্রেটেড হয়। তার মানে কোনো ডিসলভ, এটা করে এনথালপি চেঞ্জ অফ সলিউশন। তাহলে ওই যে এই সলিউশনের সময়, এই ডিসলভ করার সময় তখন যে এনার্জি দরকার এদের মধ্যে বন্ডগুলো ভাঙার জন্য, আলাদা করার জন্য, এই এনার্জিটা কোথা থেকে আসে? এই যে
পজিটিভ আয়নের পাশে ওয়াটার মলিকিউলের নেগেটিভ এন্ডগুলো এসে সারাউন্ড করে একটা অ্যাট্রাকশন দেয়, একটা বন্ড ফর্ম, একটা এনার্জি প্রডিউস করে। এই এনার্জিটা হেল্প করে তাকে ওভারকাম করতে, এই যে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে অ্যাট্রাকশনকে ওভারকাম করার জন্য। যদি এটা ইনাফ হয় তাহলে ওভারকাম করতে পারবে, তাহলে আয়নগুলো সেপারেট করে তাহলে ডিসলভ করবে, না হলে করবে না। এবার বুঝতে পেরেছেন? ঠিক একই রকম নেগেটিভ আয়ন যেটা, এই যে ক্লোরাইড, ক্লোরাইডের পাশে আসবে কি, এই যে ওয়াটারের কোন এন্ড স্যার, এই যে ক্লোরাইড আয়নের পাশে আসবে কি, ওয়াটারের হাইড্রোজেন এন্ডগুলো, মানে পজিটিভ এন্ডগুলো এরকম করে সারাউন্ড করবে। বুঝতে পেরেছেন? তাহলে নেগেটিভ আয়নের পাশে ওয়াটারের, এই যে ক্লোরাইড আর সোডিয়াম আয়ন বা পজিটিভ আয়নের পাশে সারাউন্ড করবে কি, ওয়াটার মলিকিউলের নেগেটিভ এন্ডগুলো, আর নেগেটিভ আয়নের চারপাশে সারাউন্ড করবে কি, পজিটিভ এন্ডগুলো। তখন এই হাইড্রেশনের কারণে যদি তারা ইনাফ এনার্জি দিতে পারে তাহলে সেটা ডিসলভ করবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমার আয়নিক কম্পাউন্ডসের সব প্রপার্টিজ। এগুলো কিন্তু খুঁটে খুঁটে 1 মার্ক 2 মার্কের করে কোশ্চেনগুলো আসবে। হ্যাঁ, এটা নেক্সট ক্লাস আসার আগে ফুল অ্যাটমিক স্ট্রাকচার বইয়ের আয়নিক যে আয়নিক বন্ডিং যেটা আছে এটাও শেষ করবেন, অ্যাটমিক স্ট্রাকচার শেষ করে এবং সব কোশ্চেন আনসার হোমওয়ার্ক।